প্রযুক্তির কল্যাণে এখন বাংলাদেশের তরুণ তরুণীরা এগিয়ে যাচ্ছে বিভিন্ন মাধ্যম ধরে। তার ভিতরে ধরে নেওয়া যায় ফেসবুক, ইউটিউব। এখন বাংলাদেশে ফেসবুক এবং ইউটিউবে নিজেদের একটি চ্যানেল গড়ে পরিচিতির সংখ্যাও বেড়ে গিয়েছে। তো আজ আমাদের সাথে এমন একজন পরিচিত ব্যক্তি, একটি পরিচিত মুখ রয়েছেন। পাতা শূন্য হয়ে গিয়েছিল কিছুদিন আগেও, কিন্তু এখন দেখুন একেবারে পত্র পল্লবে ছেয়ে যাচ্ছে ধীরে ধীরে। শীত শেষ হয়ে গেছে, বসন্ত এসেছে। এই ডালে ডালে কিন্তু দেখুন কত সুন্দর পাতা এসেছে, নতুন পাতা এসেছে। দর্শক, আপনাদেরকে আগেই বলেছিলাম আজকে এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিব, সে নিজের নামেই পরিচিত। ইউটিউব, ফেসবুকে তার আলাদা কোনো নাম নেই, নিজের নাম। আমরা সেই লোকটাকে খুঁজছি অনেক সময় ধরে। আসলে ট্রাভেল ব্লগার তো, তাদেরকে খুঁজে পাওয়া একটু মুশকিল। এই কথা বলতে বলতে আমরা পেয়ে গেছি সেই মুখকে। সালাউদ্দিন সুমন আমাদের সাথে আজকে আছেন, যিনি নিজের ইউটিউব চ্যানেল, ফেসবুক শো সব জায়গাতে সালাউদ্দিন সুমন নামেই পরিচিত। সুমন ভাই কি ব্লগ করছিলেন? হ্যাঁ, এখানে এসেছি এই প্রকৃতি, মানুষ, এগুলো নিয়ে কাজ করছি। প্রকৃতি আর মানুষ পেলে আর কিছু লাগে না। আমরা জকু ভ্যালির দিকে এগিয়ে যাচ্ছি। সুমন ভাই, আপনি আসলে যেটা বলছিলেন যে আসলে আপনার সেই শুরুর পথ চলার শুরুর যে গল্পটা, কিভাবে শুরু করলেন, কিভাবে আজকে সালাউদ্দিন সুমন হিসেবে গড়ে উঠলেন? আসলে আজকের যে আমি কন্টেন্ট ক্রিয়েটর বা আমি একজন ইউটিউবার, আরও সহজ করে বললে, আমি কিন্তু কোনোদিন ভাবিও নি যে এটা কখনো আমার পেশা হবে, এটাই আমার জীবিকার মূল উৎস হবে। আসলে আমি তো বলেছি যে আমার কখনো চিন্তাও ছিল না যে সাংবাদিকতা ছাড়া অন্য কিছু করব। আমি দেখছিলাম যে কর্পোরেট হাউসগুলোতে যখন স্যালারি বেশি হয়ে যায় তখন একটা ছাঁটাইয়ের মনোভাব দেখা যায় বা সেই ধরনের চিত্র চারপাশে দেখা যাচ্ছিল। তখন থেকেই আমি চিন্তা করছিলাম যে এর পাশাপাশি কিছু আমার করতে হবে। আমার সামনের জীবনটা যদি আমি নিশ্চিত করতে চাই, উপার্জনের আরেকটা সোর্স আমার বের করতে হবে। সাংবাদিকতা তো থাকবেই। অটোমান সুলতানরা কতটা সম্পদশালী ছিলেন তা বুঝতে হলে প্রবেশ করতে হবে তোপকাপি প্রাসাদের কোষাগারে। কি সুন্দর এই ব্ল্যাক সি! এপাশ থেকেও এই ব্ল্যাক সির বসফরাস প্রণালীর আরেকটি পাশ খুব ভালোভাবে দেখা যায়। এখানে এসে অবাক হতেই হয়, যা কিছুই দেখছি একেবারে সোনা রূপায় মোড়ানো। এইরকম একদিন ইউটিউব চ্যানেল দেখতে দেখতে মনে হলো যে আচ্ছা, আমি তো ভিডিও নিয়েই কাজ করি, টেলিভিশনে কাজ করছি অনেক দিন ধরে, এই বিষয়গুলোর সাথে আমি পরিচিত, তাহলে এই কাজটা করলে আমার জন্য মনে হয় ভালো হয়। 2 মাস ভিডিও দেখার পরে আমি দেখলাম যে আমাদের দেশে যারা ট্রাভেল ব্লগিং শুরু করেছেন, ট্রাভেল নিয়ে কাজ করছেন, তারা শুধু প্রাচীন স্থাপত্য বা ইতিহাস ঐতিহ্যের যে জায়গাগুলো আছে বা পুরনো স্থাপনাগুলো রয়েছে সেইগুলোর নান্দনিকতাকেই ফোকাস করছেন। এটার পেছনে যে একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে, ইন্টারেস্টিং কিছু বিষয় আছে, যেই তথ্যগুলো মানুষ জানতে পারে এবং জানার দরকার, সেই বিষয়গুলো মোটামুটি এড়িয়ে যাচ্ছেন। একটা ক্যামেরা ধরছেন, হ্যালো গাইস, হাই গাইস, দেখুন কি দারুণ একটি ভবন, এই পর্যন্তই শেষ। কিন্তু ভবনের সাথে যে সেই প্রাচীন ইতিহাস, সেটা অধিকাংশ ক্ষেত্রেই নাই। এটাই আমার মাথায় ঢুকলো। মদিনার মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক ও খুতবা প্রদানের মেম্বারের মধ্যবর্তী এই জায়গাটি রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ। মসজিদে নববী চাঁদের আলোয় এমনই উদ্ভাসিত আজ। আমার মাথায় ছিল এটাই, মির্জাফরের বংশধরকে যদি আমি সামনে নিয়ে আসতে পারি, তাদের আবেগ, অনুভূতি, ভালো লাগা, মন্দ লাগা, তাদের যে প্রতিক্রিয়া, সেটা যদি নিতে পারি, তাহলে মনে হয় এই কন্টেন্টটা অনেক ভালো হবে, মানুষজন এটা দেখবে। এই বাড়িতেই তারা বসবাস করছেন, পাশাপাশি আরও একটি বাড়ি রয়েছে, এই যে এই বাড়ি, এই দুটি বাড়িতেই বসবাস করছেন মির্জাফরের বংশধরা। আমরা তো অনেক সময় পরিচয় দিই না, বলেই না যে আমরা অমকের বংশধর। আমরা আমার ছেলেরাই বলে তুমি তো মির্জাফরের বংশধর। ঢাকা টু কলকাতা 560 টাকায় কিভাবে যাওয়া যায়, এটাই প্রথম আমার ভাইরাল হওয়া ভিডিও। এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি, অনেক কষ্ট করেছি, ভিডিও দিই কোনো ভিউজ আসে না, ভিডিও দিই কোনো ভিউজ আসে না, হতাশ হয়েছিলাম। হতাশ হওয়া যাবে না ইউটিউবিং করতে এসে।
খরচ সাশ্রয় করব, তাই আমি নন এসি বাসের টিকিট কাটব। ভোর 5টায় বেনাপোল স্থলবন্দরে পৌঁছে গেলাম। আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রবেশ করলাম ভারতের পেট্রাপোল বন্দর এলাকায়। এখান থেকে সিএনজি অটোরিকশাতে রওনা দিলাম বনগাঁ রেলওয়ে স্টেশনের পথে। এই রেল স্টেশন থেকে দিনে কয়েকটি ট্রেন কলকাতায় যায়। আমি সকাল 8টার ট্রেনের টিকিট কাটলাম। দেখলেন তো কিভাবে মাত্র 560 টাকায় ঢাকা থেকে কলকাতায় আমি চলে এলাম। সেই সময় আমি শুরু করেছিলাম, তখন আমার কোনো ক্যামেরা ছিল না। আমার কাছে একটা আইফোন ছিল, আইফোন এসি, যেটার স্টোরেজ ছিল 16 জিবি। 16 জিবির মধ্যে 14 জিবি হচ্ছে সিস্টেমে খেয়ে ফেলছিল, 2 জিবি বাকি ছিল। যে চিন্তা নিয়ে শুরু করেছিলাম সেই চিন্তারও বহুগুণ বেশি আমার টাকা আসতে শুরু করলো। ইভেন আমি যে স্যালারি পেতাম, বছর খানিকের মধ্যে আমার স্যালারি ক্রস করে গেল আমার ইনকাম। আমরা যেটা আলোচনাও করছিলাম যে একজন ইউটিউবার হওয়ার পিছনে কিন্তু অনেক ধরনের গল্প থাকে, প্রতিবন্ধকতাও থাকে। তার ভিতরে কিন্তু পরিবারটাও একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি এটা কখনো হয়েছে কিনা? ফ্যামিলি বলতে তখন আমার বাবা মা। তখন আমি বিয়ে করিনি, যখন চাকরি ছাড়ি। আমার বাবা কোনোভাবেই চাকরি ছাড়তে দেবেন না। তিনি শিক্ষক মানুষ, আমি সাংবাদিকতা করি, তার এটা ভালো লাগে। আর তিনি চাননি কোনোভাবেই আমি চাকরি ছাড়ি। উনি সবসময় বলেছেন চাকরি ছাড়ার দরকার নেই। আমি খুব করে বুঝিয়েছি যে আসলে আমার ছাড়তেই হবে, উপায় নেই। আমি যে জায়গাটা তৈরি করেছি, আমি যদি এখন চাকরিটা রাখি তাহলে আমার এই জায়গাটা ছেড়ে দিতে হবে। যাই হোক, আমার বাবাকে বুঝিয়ে চাকরি ছাড়লাম। চাকরি ছাড়ার পরে বিয়ে শাদিও করলাম। বিয়ে করার আগে থেকে ভাবছিলাম, আচ্ছা বিয়ে যে করছি, বিয়ে করার পরে কি ঠিক এইভাবে দেশ বিদেশ ঘুরতে পারবো? শুধু কি তাই, সুরভিকে সাথে নিয়ে ঘুরে দেখেছি সৌদি আরবের গ্রামীণ জীবন, পশুর হাট, এমনকি স্বর্গীয় মরুদ্যানও। সেও আমাকে খুব সাপোর্ট দেওয়া শুরু করলো। আমি চিন্তা করলাম সেও তো আমার সাথে কিছু জায়গায় ভ্রমণ সঙ্গী হিসেবে থাকতে পারে। অনেকেই বলছেন যে কাপল ব্লগ হয়ে যাচ্ছে, আসলে কাপল ব্লগ না। এই জায়গায় আসার পরে গাছগাছালির ফাঁক দিয়ে সেই বিশাল ঝর্ণাটি একটু দেখতে পাচ্ছি। আপনারা বুঝতে পারছেন কিনা? বিরতির আগে যেটা আমরা শুনছিলাম সালাউদ্দিন সুমনের মুখে তার পেছনের গল্পগুলা, আমরা এবার তার একেবারেই শেষের পর্যায়ের কিছু গল্প শুনবো। মানুষের মধ্যে মানবতা ছড়িয়ে দেওয়ার যে লক্ষ্য, সে লক্ষ্যেই কিন্তু মূলত তারা এই গ্রামটি প্রতিষ্ঠা করেছেন, যেখানে কোনো ধর্মের বাছবিচার থাকবে না, বর্ণের বাছবিচার থাকবে না, রাজনীতির কোনো বিষয় আশয় থাকবে না। সালাউদ্দিন সুমন, আমরা আসলে একদম শেষের দিকে এসেছি। সেটা হচ্ছে যে একটু জানতে চাচ্ছিলাম যে নতুন যারা এখন ইউটিউব বা ফেসবুকে আসতে চাচ্ছে তাদের বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? পাশাপাশি যদি কেউ চাকরি ছেড়ে দিয়েও যদি ইউটিউব বা ফেসবুককে একটি পেশা হিসেবে নেয়, তো সেই বিষয়ে আসলে আপনার মতামতটা কি? নতুন যারা শুরু করবেন তাদের জন্য শুরুতেই একটা কথা বলে নিই। অনেকেই বলেন যে আমার এই নেই, সেই নেই, ক্যামেরা নেই। আসলে এই ইউটিউবিং বা ফেসবুকিং যেটাই করুক, এটা থাকার জন্য এসব কোনো কিছুরই দরকার নেই। তাহলে কি দরকার? ইচ্ছা। যদি মনের ইচ্ছা থাকে আর কাছে যদি একটা ফোন থাকে যেটা দিয়ে মোটামুটি মানের রেকর্ড করা যায়, তাহলেই কিন্তু যে কেউ এই লাইনে আসতে পারবেন এবং এখান থেকে সফল হতে পারবেন। এবং এই সফলতার কারণে কিন্তু পরবর্তীতে যার আগে কিছুই ছিল না, বলতো আমার এই নেই সেই নেই, তার কিন্তু সব কিছু হয়ে যাবে। আমার পরামর্শ হচ্ছে আপনারা যে কেউ চাকরি ছাড়তে পারেন। চাকরি ছাড়ার আগে যে কোনোভাবে যেই নতুন জায়গায় শিফট করছেন, সেটা ইউটিউবিং হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, সেই জায়গায় আপনার অবস্থান তৈরি করেই পার হতে হবে। গিয়ে আমি অবস্থান তৈরি করব, এটা আত্মঘাতী হতেও পারে। সফল হবেন না এটা বলছি না, কিন্তু এখানে ঝুঁকি থাকবে অনেক, এবং এটা পরবর্তীতে অনেক টেনশন নিতে হবে শুরুর দিকে যে আসলে হচ্ছে না কেন, আমার তাহলে কি হবে। হতাশায় নিমজ্জিত হয়ে যেতে পারেন যদি এই সিদ্ধান্ত নিতে কেউ ভুল করেন। ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই, আপনি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েও সহযোগিতা করলেন। পাশাপাশি দর্শককে জানিয়ে দিতে চাই যে আমরা তো একজন ট্রাভেলার সালাউদ্দিন সুমনের গল্প শুনলাম, আমাদের সাথে কিন্তু আরেকজনও আছেন ট্রাভেলার। তিনি মূলত একা ঘোরেন না, দুজন মিলেই ঘোরেন, তারা সহধর্মিণী সহ। সেই শিশির দেবের গল্প শুনবো আমরা এবার। আর মালদ্বীপ আসার জন্য আপনি কয়দিনের ট্যুর প্ল্যান করবেন?
দুজন আসলে কত টাকা বাজেট নিয়ে আপনাকে আসতে হবে, আর এই মালদ্বীপ ট্রিপের আপনার প্ল্যান কি হবে। যদি মালদ্বীপে ইমিগ্রেশনে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার এয়ার টিকিট দেখান, রিটার্ন এয়ার টিকিট দেখাবেন, আর হচ্ছে যে কদিন থাকবেন প্রতিদিনের হোটেল বুকিং দেখাই দিবেন। লোকাল সিম সংগ্রহ করা, এবং সেটা কিন্তু আপনি আপনার পাসপোর্ট শো করে ফ্রিতে নিতে পারবেন। যেদিন আপনি মালদ্বীপ পৌঁছাবেন জানবো এই দ্বীপ সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছু, তাছাড়াও দেখবো এখানকার জনপ্রিয় বিকিনি বিচ। ট্রাভেল উইথ শিশির দেব। শিশির দেবের পেছনের গল্প, সামনে চলার গল্প এবং তার এ পর্যন্ত গড়ে ওঠার গল্পটাই তার মুখে চলুন শুনে আসি। হোটেল না ঠিক, উনার বাড়ি। উনি কিন্তু বাংলা বুঝে, ঠিক আছে, প্রথমে কিন্তু বুঝতে পারি নাই। শ্রীলঙ্কার অন্য শহরগুলোর তুলনায় এই শহরটা কিন্তু দেখে বুঝতে পারছি একদম ডিফারেন্ট। সকালের কনকনে স্নিগ্ধ হাওয়া গায়ে লাগিয়ে বেরিয়ে পড়ি এই শহরটা দেখার জন্য। স্পেশালি এই শহরটা যেহেতু চায়ের জন্য বিখ্যাত, তো প্রথমে যাচ্ছি চা বাগান দেখার জন্য। এই জায়গাটা আসাটা আমাদের আমরা যেই ফ্যামিলি থেকে বিলং করি একটু স্বপ্নের মতোই, একটু না বড় স্বপ্নেই, যে আমরা কখনো ইউটিউবে একজন কন্টেন্ট মেকার হব বা ইউটিউবার হব। আজকে থেকে আমাদের প্রায় 15 দিনের ট্যুর শুরু। আমাদেরকে মাত্র খাবার দিয়ে গেছে, অপশন দিয়েছিল দুইটা, এক হচ্ছে বিফ আর একটা হচ্ছে চিকেন। যে আমি ভবিষ্যতে হয় আমি কোনো একটা কন্টেন্ট মেক করব, না হলে সিনেমা বানাবো, নাটক বানাবো, বা এই সেক্টরে কিছু একটা তার অবশ্যই তার থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। তো আমার ছোটোবেলা থেকেই ক্যামেরার প্রতি প্রচণ্ড পরিমাণে আগ্রহ ছিল। তো যখন একটু বুঝার বয়স হইলো তখন থেকে আমি যেটা করি, আমার ফ্যামিলির আসলে কখনোই আর্থিক সমস্যা ছিল না, কারণ আমার মা একজন সরকারি চাকরিজীবী, বাবা একজন ডাক্তার। তো সেই জায়গা থেকে, সে ফ্যামিলি থেকে আমি ভাবলাম যে আমি বাবা মার থেকে আমার যেই হাত খরচের টাকাটা এটা না নিয়ে, নিজে যেহেতু ক্যামেরার প্রতি খুব আগ্রহ, তো একটা ক্যামেরা আমার দাদুর থেকে আমি একটা ক্যামেরা পাই গিফট। বিয়ের বাড়িতে ভিডিওগ্রাফি কাজ করে, এটা আমার মোটামুটি 4 বছর করা হয়েছে। কিন্তু যখন মনে হলো যে না, আমাকে আরও বেটার কিছু করতে হবে, তখন আমি ফ্যামিলির কাছে অ্যাপ্রোচ করি যে আমি ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়তে চাই। তো সাধারণত ফ্যামিলিগুলো তো মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে বুঝতে পারতেছেন যে ফিল্ম অ্যান্ড মিডিয়া পড়াটা আসলে অনেক বড় একটা বিষয়। এখানে টাকা আসলে যে পড়াশোনার পেছনে প্রায় 8-10 লাখ টাকা বা 20 লাখ টাকা যাই হোক খরচ হোক না কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে ওটা আসলে বড় অঙ্কের অ্যামাউন্ট। 17 সাল আমি যখন দেখলাম যে আসলে আমাদের বাংলাদেশের সিনেমা বা নাটকের অবস্থা খুব একটা ভালো না, তখন আমার প্রথম ইয়েটা হলো যে আমি এখন দেশ ঘুরতে বেরোবো। তখন যে ইউটিউব করবো এটা, তারপরেও কিন্তু আমার যেহেতু আমার একটা সাপোর্ট আছে, আমার এখান থেকে ইনকাম হচ্ছে, আমি ভালো একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছি। আমার বিডি বাজার নামে একটা প্রতিষ্ঠান ছিল, সেটা দাঁড় করানোর পরে এটা মোটামুটি আমার এখানে ভালো ইনকাম হচ্ছে। এই যে আমার ব্যবসা থেকে হয়তো বা অল্প কিছু টাকা সেভ করে যে আমি আমাদের দেশটা দেখব, অল্প অল্প টাকা সেভ করে আসলে এই ট্রাভেলিংটা শুরু হয় আমার। আচ্ছা, তো সেই ট্রাভেলিংটার আরও কিছু গল্প শুনবো, আমরা একটু ওদিকে একটু হেঁটে হেঁটে গল্পটা শুনতে চাই আপনার কাছে, যেহেতু একজন ট্রাভেলারই আপনি। ইউটিউব শুরু করার জন্য কিন্তু আমি কোনো কন্টেন্ট তৈরি করি নাই। এটা যেহেতু আমি নাটক সিনেমার প্রতি সেই ক্ষেত্রে আমি ইউটিউবটাকে আসলে একটু ছোট করে দেখতাম যে না এটাতে কি কাজ করব, এইটাতে তো আসলে তেমন কিছু করার নাই। কিন্তু যেটা ঘটনা হইলো, আমি আর আমার গার্লফ্রেন্ড ঘোরাঘুরি করতাম, ডে ট্রিপে আমরা বের হইতাম যে আচ্ছা ঠিক আছে আজকের দিনটা এখানে, ধরেন ডে ট্রিপে সীতাকুণ্ড যাওয়া যায়, অথবা ঢাকার আশেপাশে কোথাও থেকে আমরা গাজীপুর থেকে ঘুরে আসলাম। এভাবে অনেকগুলো জায়গায় আমরা ঘুরছি। ইকেন বা যাই হোক এই ধরনের ব্র্যান্ডে খুবই কম দামি, হয়তো বা 3-4 হাজার বা 5,000 টাকা বা 10,000 টাকার ভিতরে ওই একটা ডিভাইস নিয়ে আমি ঠিকই ফ্লাইটে চড়ে বসলাম এবং পুরো ফ্লাইটের এক্সপিরিয়েন্সটা আমি ভিডিওতে রেকর্ড দিলাম, বার্থডে সেলিব্রেট করলাম, আবার বাসে করে রিটার্ন করলাম। বাসে এসে জাস্ট ওইটাকে একটু ভয়েস টয়েস দিয়ে যে আমি 1,500 টাকা, যেহেতু ক্যাপশনটা ছিল বড় বিষয় যে 50% ডিসকাউন্ট বা বাসের টাকায় ফ্লাইটে, তো 1,500 টাকা, তখন ফ্লাইটের টিকিটের দাম 3500 টাকার মতো ছিল। আমি 1,500 টাকা ফ্লাইটের টিকিট কাটলাম এবং সেই ভিডিওটা প্রথম ইউটিউবে আপলোড করছি। আপলোড করার পর কিন্তু এটা আসলে আমি ভিউজ পাবো এমন কিছু না, এটা শুধুমাত্র কি যে আমি একটা জায়গায় গেলাম, সে স্মৃতি হিসেবে আমার এখানে ডিভাইসে থাকুক। এমনকি এমন একটা ইমেলে আপলোড করছি যে ইমেলটা এখন ইউটিউব চলতেছে, ওই ইমেলটা আসলে যে কোনো কারণে ইউটিউব মানে জিমেল ব্লক করে দিছে, মানে তখনই ব্লক করে দিছিল। এটা মানে ওইটা নিয়ে কোনো আশা ছিল না, এটা জাস্ট আপলোড করে রাখা। কিন্তু আনফর্চুনেটলি এই ভিডিওটা 15-20 দিনের মাথায় দেখলাম যে 1 লাখ ভিউজ ক্রস করছে। বিভিন্ন মানে এই যে মানুষের একটা মানুষের সাথে কানেকশান হচ্ছে, এখান থেকে আমার এই নেশাটা পেয়ে বসে যে মানুষকে আমি কানেক্ট করতে পারতেছি একটা জায়গায়।
এই ভিডিওটা ক্রমান্বয়ে 1 মাসের ভেতরে 5.5 লাখের মতো ভিউজ হয়েছে। এটা তো ভাই আমার কাছে একটা স্বপ্নের মতো। আমি যখন ক্যাম্পাসে গেলাম, আমার একটা ফ্রেন্ড বলতেছে তো একটা ভিডিও দেখছি। এই প্রথম কারোর থেকে শোনা যে আমার একটা ভিডিও দেখছি ইউটিউবে, এমনকি এই যে ভিউজ হচ্ছে এটা কিন্তু আমি কারোর থেকে বলতেছি না, এমনকি আমার গার্লফ্রেন্ড থেকে মানে তিথি থেকেও বলতেছি না। তো যেই কথা সেই কাজ, আমি সেন্ট মার্টিন গেলাম, সেন্ট মার্টিন গিয়ে বাসায় ফিরলাম, ভিডিও করলাম, কোনো রেসপন্স নাই, ভিডিওতে কোনো ভিউজ নাই। আগের ভিডিওটা কত 5 লাখ 5.5 লাখ ক্রস করছে, কিন্তু বাসায় এসে দেখি এই ভিডিওগুলো 200-300 ভিউজ হচ্ছে না। আচ্ছা, নিশ্চয়ই আমার কোনো, যেখানে ভুল খুঁজে পাই সেখানে আমার কোনো ঘাটতি থাকতে পারে, এটা হচ্ছে আমার বিষয়। যে তো পরবর্তীতে আমি কিন্তু সাজেকে ট্রিপ দিলাম। সাজেক শব্দটা মানুষ জানতো না তখন, জানলেও শুধুমাত্র ট্রাভেলাররা জানতো, ট্যুরিস্টরা কম জানতো। আসলাম, ভিডিওগুলো ছাড়লাম, 5টা এপিসোডে মানুষ পছন্দ করলো। প্রত্যেকটা আনুমানিক 8 লাখ 9 লাখ অথবা 1 মিলিয়নের মতো ক্রস করতেছে। তখন ফাইনালি যে না, আমি ইউটিউবে এখন থেকে ভিডিও বানাবো। আচ্ছা, আপনি তো আসলে আগে বাইক নিয়ে ট্রাভেল করতেন, তারপরে পরবর্তীতে আপনি বাইকটা বাদ দিয়ে সম্ভবত অন্য কোনো মাধ্যমেও গিয়েছিলেন। তো এই ট্রাভেলিংয়ে বাইক বা গাড়ি বা ধরুন যে বিভিন্ন মাধ্যমে যাওয়াটা, এটা আসলে কস্টিং বা আসলে কেমন? বাইকে ট্রাভেলের বিষয়টা হচ্ছে কি, আমি বাইকটা আসলে কিনা করোনার সময়তে কিনা আর কি। ওই যে বললাম, একটা বিজনেস কন্টিনিউ করতাম, বিজনেসের টাকা দিয়ে ঘুরতাম। তো করোনার সময় আমার বিজনেসটা বন্ধ হয়ে যায়, অনেক দিন বন্ধ ছিল, আমি সাস্টেন করতে পারিনি, আমার ইনভেস্টমেন্ট তেমন ছিল না। এদিকে ইউটিউবটাও কন্টিনিউ করতেছি, কিন্তু একটা সময় আমি ঢাকা ছেড়ে দিই, ঢাকার বাসা ভাড়াটা আমি কন্টিনিউ করতে পারতেছিলাম না। ইউটিউব থেকে প্রথম আমার পেমেন্ট $8,500 টাকা, $100 আসে প্রথম পেমেন্ট। এই টাকা দিয়ে ঢাকা শহরেই থাকা কি সম্ভব? এটা জাস্ট তখন শখ হিসেবেই ধরে রাখছি। কিন্তু যখন করোনাটা শুরু হয়, করোনার সময়টাতে 19, 20, 21 ওই সময়টাতে আমি চিন্তা করলাম যে সব ছেড়ে দিই, ইউটিউবের দিকে ফোকাস দিব। বলতে গেলে আমরা একজন ইউটিউবার, কিন্তু সবাই কিন্তু ইউটিউবার না। হ্যাঁ, ইউটিউবের অনেকে বলে যে ফেসবুকে ভিডিও বানায় সে ইউটিউবার, আসলে সে তো ইউটিউবার না, সে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে। কিন্তু ইউটিউবের ব্যাপারটা কিন্তু অনেক আগ থেকে শুরু হয়েছে। তো আমি করোনার সময়তে বাইক কিনছি, তাও 50% বাকি রেখে টাকা বাইক কিনছি, এবং সেই বাইকটা দিয়ে আমি ট্রিপ শুরু করছি, এবং বান্দরবনের বিভিন্ন জায়গায় কিন্তু আমি বাইকে ট্রাভেল করছি। পাশাপাশি যখন বাইক ছিল না, তখন কিন্তু সকল ট্রেকিং স্পটগুলো যেখানে মানুষ বলতে ট্রাভেলাররা তো যাইতো, ট্যুরিস্টরা হয়তো বা সব জায়গায় রিচ করতে পারতো না, তাদেরকে নতুন নতুন জায়গা দেখানো শুরু করছি। যখন বিয়ের প্রসঙ্গটা আসলো, যে বিয়ের টাইমটা এখন বিয়ের টাইমে আমি চিন্তা করলাম যে আমার নিজের টাকা বিয়ে করব। বাইক বিক্রি করে দেওয়া হয়েছে, বাইকের টাকা দিয়ে বিয়ে করছি, সাথে কিছু টাকা জমিয়ে বিয়ে করছি। বিয়ে করার পর এবং আমরা কিন্তু এখন দুজন একসাথে হইলাম। একসাথে হওয়ার পর এই যে আমার মনোবলটা, যে আমি এখন যে কোনো জায়গায় স্ট্রংলি যাইতে পারবো। আমরা এবার ফাইনালি ট্রিপে বের হয়েছি, 2 মাসের ভিতরে আবারও বাইক কিনা হয়েছে, এবং বাইকের ট্রিপটা আমাদের মোটামুটি স্মুথ ছিল, কিন্তু এটাতে পরিশ্রম অনেক। তখন পর্যন্ত ইউটিউব যে টাকাটা আসতো, এটা কিন্তু আমার এনাফ না। আমি আগের ব্যবসার টাকা জমানো সব টাকা বার্ন করে দিছি। এখানে যে সমস্যাটা হইলো, যে ইউটিউবের টাকা দিয়ে তো আসলে অন্তত বিয়ের আগে ব্যাচেলার লাইফ কন্টিনিউ করা গেলে বিয়ের পর তো পসিবল না। কাকতালীয়ভাবে যে ঘটনাটা হয়েছে, তখন ফেসবুক মনিটাইজেশন দেওয়া শুরু করছে। তার মানে আমি ইউটিউবে যে কন্টেন্টগুলো তৈরি করি, পাশাপাশি সেটা ফেসবুকেও ছাড়তে পারবো, এবং ফেসবুকের জন্য ডেডিকেটেড ভিডিও বানাতে পারবো। আমি বিয়ে সম্ভবত 7 মাস বা 8 মাসের মাথায় কিন্তু ফেসবুকে মনিটাইজেশন পাইছি। তার মানে আমার ইনকামের নতুন একটা সোর্স সৃষ্টি হলো। তখন কিন্তু স্পন্সরের এত ছিল না। এখন ব্যাপারটা হচ্ছে কি, দেশের বাইরে যখন আমরা ট্রিপ করতে যাই, সেখানে তো পরিশ্রম বেশি। এখন ইউটিউবে ইনকাম করব, পাশাপাশি নিজের যেটা হচ্ছে শখ ট্যুর করা। অন্নপূর্ণা বেস ক্যাম্প যাওয়া কিন্তু খুব সোজা ব্যাপার না, এখানে আমাদেরকে প্রায় 70 কিলোমিটার হাঁটতে হয়। তো ইউটিউবিংটা ইজি না। আর আপনি মন থেকে, ইউটিউব বলতে ট্রাভেল ইউটিউবার যদি হন, তাহলে মন থেকে আপনাকে ট্রাভেল করতে হবে। ঘুরে 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 কে খোঁজে কাহারে, ফুলের ওই পাহাড়ে, নরম নরম সকালে, বিকেলের ওই আদরে, ওহরে ওহরে, ঘুরে 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 ঘুরে, পায়েতে মল বাজে রে, পায়ের তালে তালে, পায়েতে মল বাজে রে, পায়ের তালে তালে, মাদলিয়া বাজাই মাদল, মাদলিয়া মাদলে, ওহরে। কি বলবো, প্রত্যেকটা গল্পই কিন্তু
ট্রাভেল করতে গিয়ে, কিন্তু ট্রাভেলে যেটা সমস্যা হয় যে আমাদের অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হয়, সেটা যদি শুনতে চান সেটা কিন্তু বলার কোনো মানে অভাব নাই। অনেক জায়গায় আমরা ট্রাভেল তো হ্যাপিনেস, এটা প্রত্যেকটাই মজার স্মৃতি, কিন্তু খারাপ স্মৃতিটা কেউ কি শুনতে চায়? প্রথম অবস্থায় কিন্তু আমরা এই যে ট্রাভেল করতে গিয়ে কী কী প্রবলেম ফেস করছি সেটা শেয়ার করতাম না, কিন্তু পরবর্তীতে কিন্তু ক্রমান্বয়ে আপনি যদি দেখছেন হয়তো বা আমরা নেপালে বা শ্রীলঙ্কাতে, মালদ্বীপে বা ইন্ডিয়াতে যেখানে আমরা ফেস করি সেটা শেয়ার করি। মালদ্বীপে যাওয়ার পর সমুদ্রের মাঝখানে গিয়ে স্নোরকেলিং করব, তখন আমার প্রথম মেমোরি কার্ডটা হারায়। মালদ্বীপ যাওয়ার পথে আমার এটাতে বাংলাদেশ থেকে মালদ্বীপ যাওয়ার জন্য সকল ইয়ে ছিল, মানে কি বলবো, সকল ফুটেজগুলো ছিল। গোপ্রোতে সম্ভবত পানি ঢুকছে, তখন আমি ওই মালদ্বীপে ওইখানে জাস্ট চেক করতে গেছিলাম যে মেমোরি কার্ডটা খুলে একটু আলাদা রেখে কিছুক্ষণ এটাকে শুকাইতে দিব, কিন্তু এটি স্প্রিং করে পানিতে পড়ে গেছে, তার মানে হচ্ছে আমার ফুটেজগুলো সব গেছে। সেখান থেকে শ্রীলঙ্কা গেলাম, শ্রীলঙ্কা যাওয়ার পর প্রথম আমার পকেট থেকে ওয়্যারলেস মাইক্রোফোনটা চুরি হয়ে গেল, চুরি হয়ে চলে গেল। তারপরে আমার ফেসবুক বা ইউটিউবে আমার কপিরাইট স্ট্রাইক আসলো, থ্রেট আসলো, টাকা দিলে ছেড়ে দিবে। ফাইনালি ওনাকে কাজ দেই, উনি কেস নাম্বারগুলো নিল, উনি রাত 4টা বাজে আমাকে রিপ্লাই দেয় যে দেখেন আপনার একটা কন্টেন্ট কিন্তু রিস্টোর হয়েছে, মানে একটা কন্টেন্টের কপিরাইট স্ট্রাইক সে উঠাই নিছে, যে কপিরাইটটা দিছে আর কি। একটু স্বস্তি পাচ্ছিলাম যে না, ফাইনালি আমার পেজের একটা কন্টেন্ট তো রিটার্ন আসে, তার মানে সবগুলো আসতে পারে, এই লোককে বিশ্বাস করা যায়। চাকরি বা একজন ডিরেক্টরের কথা বলি, সেও কিন্তু এত পরিশ্রম করার পরে এই টাকাটা বের করতে তার অনেক কষ্ট হয়ে যাবে, আমার একটা ধারণা বলতেছে। যেহেতু আমি এই সেক্টরে পড়াশোনা করছি, রিস্কি হয়ে যায়। ধরেন একটাতে হয়তো হিট খাইলো আর একটাতে হইলো না, তখন কিন্তু তার আসলে তো পুরো ইনভেস্টমেন্টটা করে হচ্ছে আপনার প্রডিউসার, কিন্তু ডিরেক্টর শুধু তার হয়ে পুরো কাজটা করে দেয়, কিন্তু দিন শেষে তার একটা দুইটা কাজে হয়তো বা হিট খাইতে পারে, কিন্তু একজন ইউটিউবার কিন্তু বর্তমানে খুব ভালো টাকা ইনকাম করে। এই ছিল আজকের আমাদের আসলে দুজন ভুবন প্রিভাসুর গল্প। আগামীতে নতুন কারোর গল্প নিয়ে আসবো, ততদিন পর্যন্ত ভালো থাকুন সবাই।